আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা নবম অধ্যায়ের ৪ নাম্বার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ৪ নাম্বার সৃজনশীল প্রশ্নটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। এখানে আমাদের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় এবং রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এরকম আইটেম এবং সাথে যে হিসাবগুলো দেওয়া রয়েছে এই হিসাবগুলো ডেবিট ক্রেডিট পক্ষ আলাদা আলাদা করে আমাকে রেওয়া মিল তৈরি করতে হবে। তো এই অঙ্কটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। প্রথমে আমরা অঙ্কটি পড়ে বোঝার চেষ্টা করব এবং তারপরে আমরা এটা সমাধান করব। তো কি দেওয়া আছে দেখো, ওহি সিরামিক্স এর ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে 2025 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্নলিখিত উদ্বৃত্তের তথ্য সরবরাহ করা হলো। তাহলে নিম্নলিখিত উদ্বৃত্ত যেটা সেটাই হলো হিসাব। হ্যাঁ, এটাই হলো হিসাব। কী কী হিসাব দেওয়া আছে? মূলধন দেওয়া আছে 94,000 টাকা। আমরা জানি মূলধন মানে মালিকানা সত্ত্ব। তাহলে আয় দায় আর মালিকানা সত্ত্ব এগুলো ক্রেডিটে হয়, আর সম্পদ এবং ব্যয় এগুলো ডেবিটে হয়। তাহলে এটা ক্রেডিটে হবে। ব্যাংক জমার উদ্বৃত্ত 1/1/2025, তাহলে বছরের শুরুতে দেওয়া আছে। বছরের শুরু মানে এটা প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক কোনো সম্পদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী সম্পত্তি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। তার মানে এটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। ওকে। প্রাপ্য হিসাব মানে চলতি সম্পদ, প্রাপ্য হিসাব মানে চলতি সম্পদ। তো সকল প্রকার সম্পদ কি হয়? ডেবিট হয়। এরপর প্রদেয় হিসাব এটি চলতি দায়। ঠিক আছে, এটা সকল প্রকার দায় ক্রেডিট হবে। এরপরে দেখো আয়কর। আয়কর হলো মালিকানা সত্ত্বকে হ্রাস করে, অর্থাৎ মালিকের নিজস্ব খরচ। এটা মালিকের নিজস্ব খরচ সবসময় কি হয়? মালিকানা সত্ত্বকে হ্রাস করে। তো মালিকানা সত্ত্ব যদি ক্রেডিট হয় তাহলে মালিকানা সত্ত্বকে যদি কোনোভাবে হ্রাস করে তাহলে সেটি ডেবিট হবে। ঠিক আছে, তাহলে আয়কর এটা ডেবিট। এরপর ক্রয়। ক্রয় হলো এটি একটা ব্যয়। ব্যয় হলে কি হয়? ডেবিট হয়। এরপরে দেখো বিক্রয়। বিক্রয় হলো আয়। আয় হলে কি হয়? ক্রেডিট হয়। প্রাপ্ত ভাড়া। ভাড়া প্রাপ্ত, তার মানে কি? এটাও আয়। এটা আয় হলে কি হয়? এটি ক্রেডিট হয়। সমাপনী মজুত পণ্য। শোনো, এখানে ক্রয় লেখা আছে। যদি সমন্বিত ক্রয় লেখা থাকতো তাহলে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হতো, কিন্তু শুধু ক্রয় লেখা আছে তাহলে সমাপনী মজুত পণ্যটা রেওয়া মিলেও অন্তর্ভুক্ত হবে না। এরপরে দেখো প্রশিক্ষণ ভাতা 5,000 টাকা। তো সকল প্রকার ভাতায় যদি প্রদত্ত করা হয় বা প্রদান বা প্রাপ্তি এই ধরনের কোনো কিছু লেখা নাই তাহলেও প্রদান হবে সেটা। তো সেটি হবে, ব্যয় হিসেবে ধরতে হবে আর ডেবিট করতে হবে। রপ্তানি শুল্ক, যত প্রকার শুল্ক আছে সবগুলাই ব্যয়, এটা ডেবিট করতে হবে। প্রাপ্ত বাট্টা। বাট্টা পাইলে এটা আয় হয়, তাহলে এটা আয়। ঠিক আছে, তাহলে আয় হলে কি হবে? ক্রেডিট হবে। বিনিয়োগ। বিনিয়োগ হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটা একটি সম্পদেরই অংশ। তো এইটা সবসময় কি হবে? ডেবিটও হবে। লভ্যাংশ প্রাপ্তি এটি আয়, এটা ক্রেডিটও হবে। আসবাবপত্র এটি স্থায়ী সম্পদ, এটা ডেবিটে দিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য একটি বিক্রিত পণ্যের ব্যয়ের একটি অংশ, অর্থাৎ এটাও একটি ব্যয়, এটা ডেবিটে হবে। সমাপনী ব্যাংক জমা। দেখো এখানে প্রারম্ভিক ব্যাংক জমা ছিল, এখানে আছে সমাপনী ব্যাংক জমা। তো সমাপনী ব্যাংক জমা এটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। কোথায় অন্তর্ভুক্ত হবে? ব্যাংক জমা, এটি চলতি সম্পদ। সকল প্রকার সম্পদ কি হয়? ডেবিট হয়, তাহলে এটিও ডেবিট হবে। এরপরে আন্তঃফেরত। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত। ঠিক আছে, বিক্রয় কি হয় বলো তো? বিক্রয় তো আয়। আয় হলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে কোনোভাবে যদি বিক্রয়কে হ্রাস করানো হয় তাহলে সেটা কি হবে? ফেরতের কারণে হতে পারে। তাহলে তখন সেই ওয়েটাকে আমরা ডেবিট করব, অর্থাৎ বিক্রয়কে কমানোর জন্য যেটা করতে হবে সেটা হলো ডেবিট করতে হবে। বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে তাকে কমানোর জন্য ডেবিট করতে হবে। কোনো ক্রয় যদি ডেবিট হয় তাহলে তাকে কমানোর জন্য ক্রেডিট করতে হবে। তাহলে বুঝতেই পারছো, ক্রয় ফেরত ক্রেডিট হবে আর বিক্রয় ফেরত ডেবিট হবে। আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, তার মানে এটি ডেবিট হবে। তো এই ছিল হিসাবগুলো। এখন আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখব। বলা আছে ওহি সিরামিক্সের রেওয়া মিলে মোট কত টাকা অন্তর্ভুক্ত হবে না তা নির্ণয় করো। স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু আপনারা পেয়ে গেছেন যদি আপনারা এতক্ষণ মনোযোগ দিয়ে শোনেন। এই যে আমরা দুইটা ক্রস দিছি, একটা হলো ব্যাংক জমার উদ্বৃত্ত, সেটি 1/1/2025 15,000 টাকা, আরেকটি হলো সমাপনী মজুত পণ্য 22,000 টাকা। এই মোট 37,000 টাকা এটি রেওয়া মূল্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে কিভাবে করব? দেখো, রেওয়া মিলে যেসব খতিয়ান উদ্বৃত্ত অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। হাতে নগদ, এটা হাতে নগদ নয়, এটা ব্যাংক জমা হবে। আমার কি হবে? এইটা ব্যাংক জমা উদ্বৃত্ত হবে। হ্যাঁ, আমি লিখতে ভুল করে ফেলছি। এটা ব্যাংক জমার উদ্বৃত্ত।
ব্যাংক জমার উদ্বৃত্ত এটা, হ্যাঁ, 1/1/2025 15,000 টাকা। এরপরে সমাপনী মজুত পণ্য 22,000 টাকা, তাহলে দুইটা যোগ করলে 37,000 টাকা হবে মোট। তাহলে রেওয়া মিল বহির্ভূত উদ্বৃত্তের পরিমাণ 37,000 টাকা। ক নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এরপর খ নম্বর প্রশ্ন বলেছে যে উপযুক্ত তথ্যের আলোকে ওহি সিরামিক্সের রেওয়া মিল প্রস্তুত করো। স্যার রেওয়া মিলও তো প্রস্তুত করতে পারবেন, কারণ কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এতক্ষণে বলে দিয়েছি। তারপরেও আমি একটু বলে দিই, এই দুইটা হিসাব বাদ আর বাকি সবগুলো আমরা সলিউশন থেকেই দেখাই দিই। দেখো কিভাবে করব। ওহি সিরামিক্সের রেওয়া মিল 31 ডিসেম্বর 2025 এটা দেব। কিভাবে লিখব? ক্রমিক নং, হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাইলে ক্রেডিট টাকাটা আমি একটু বড় করে দিই। ওকে, দেখো হিসাবের শিরোনামে প্রথমে 1 নম্বরে আছে মূলধন 94,000 টাকা, মালিকানা সত্ত্ব কি হয়? ক্রেডিট, তাহলে এটা ক্রেডিটে বসাবো। এরপরে 2 নম্বরে আছে প্রাপ্য হিসাব। 2 নম্বরে ছিল কি? দেখো 2 নম্বরে ছিল কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা তো আসবে না, এইটা আর সমাপনী আসবে না, আর বাকিগুলো আসবে। তাইলে প্রাপ্য হিসাব আছে। প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ। চলতি সম্পদ কি হয়? ডেবিটে হয়, 22,000 টাকা বসাই দেবা। প্রদেয় হিসাব, এটি হলো চলতি দায়, দায় হলে ক্রেডিট, 15,000 টাকা বসাই দাও। আয়কর, এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, মালিকানা সত্ত্ব কোথায় যায়? ক্রেডিটে, তাইলে হ্রাস করলে ডেবিট হবে, তাহলে আয়কর ডেবিট 10,000 টাকা। এরপর ক্রয়, ক্রয় হলো ব্যয়, ব্যয় হলে ডেবিট হয় 1,30,000 টাকা। এরপরে বিক্রয়, বিক্রয় হলো আয়, আয় হলে ক্রেডিট হয় 1,45,000 টাকা। প্রাপ্ত ভাড়া, এটা হলো আয় 13,000 টাকা, এটা ক্রেডিট হবে। প্রশিক্ষণ ভাতা, এটা হলো ব্যয়, এটা ডেবিট হবে। রপ্তানি শুল্ক, সকল প্রকার শুল্কই ব্যয়, সবসময় ডেবিট হবে, 13,500 টাকা ডেবিট। প্রাপ্ত বার্তা, এটা আয়, আয় হলে ক্রেডিট হবে 12,000 টাকা। বিনিয়োগ, এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটি ডেবিটে যাবে, এটা 15,000 টাকা। লভ্যাংশ প্রাপ্তি, এটা আয়, এটা 500 টাকা বসায় দিব। তারপরে আসবাবপত্র, এটা স্থায়ী সম্পদ, সম্পদ হলে ডেবিটে হবে। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য, এটি হলো ব্যয়, এটা ডেবিটে বসাই দিব 25,000 টাকা। এরপরে সমাপনী ব্যাংক জমা আছে 16,000 টাকা, এটি চলতি সম্পদ, চলতি সম্পদ হলে ডেবিট হবে। আন্তঃফেরত হলো বিক্রয়কে হ্রাস করেছে, তা বিক্রয় কী লিখেছিলাম আমরা? বিক্রয়ে ক্রেডিট করেছে, তাহলে বিক্রয়কে হ্রাস করলে ডেবিট করতে হবে, তাইলে আন্তঃফেরত ডেবিট। এইবার মোট ডেবিট আমরা যোগ করব। কি আছে? 22,000, সরি একটু 22,000, তারপরে হলো এখানে 22,000, 10,000, 1,30,000, 5,000, 13,500, 15,000, 40,000, 25,000, 16,000 এবং 3,000 যোগ করলে 2,79,500 টাকা হবে। এরপরে ক্রেডিট অংশটুকু দেখো, ক্রেডিটে কি আছে? ক্রেডিটে আছে 94,000, 15,000, 1,45,000, 13,000, 12,500, এই সবগুলো যোগ করলে 2,79,000, কত? 2,79,500 টাকা। তাইলে রেওয়া মিলের যোগফল 2,79,500 টাকা। এটি খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে গ নম্বর প্রশ্নটি অনেক ইন্টারেস্টিং। এই গ নম্বরের জন্যই তোমরা এই টিউটোরিয়ালটা হয়তো দেখতে আসছো বা এটার জন্যই আসছো। তো এটা কিভাবে করব? দেখো এখানে বলা আছে উপযুক্ত তথ্যের আলোকে মুনাফা জাতীয় আয়। স্যার মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয় তৈরি করার আগে তোমাকে নেট বিক্রয়টা নির্ণয় করতে হবে। যেহেতু এখানে বিক্রয় এবং আন্তঃফেরত দুইটি রয়েছে, তো বিক্রয় থেকে আন্তঃফেরত বাদ দিলে নেট বিক্রয় বের হবে। তো বিক্রয় করতে হবে এবং যত প্রকার আয় রয়েছে, আমি যে রেওয়া মিল করার সময় যেগুলোকে বললাম এগুলো আয়, এটা ক্রেডিটও হবে, সেই আয়গুলো সবগুলোই আসবে। আরেকটি বলেছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয়ে এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নেট ক্রয় যোগ করতে হবে। নেট ক্রয় কি? ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেব এবং অলিখিত ক্রয় যদি থাকে সেটা যোগ করব, ক্রয় বারটা থাকলে বাদ দিব, ঠিক আছে, দিয়ে এটা করে ফেলবো। এরপরে তার সাথে প্রত্যক্ষ সকল খরচ যোগ করব। প্রত্যক্ষ সকল খরচ কি কি? আমদানি শুল্ক, তারপরে হলো ক্রয় পরিবহন খরচ, তারপরে হলো মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, এই জিনিসগুলা, ঠিক আছে, এগুলো সব যোগ করার পরে সমাপনী মজুত পণ্য কিন্তু এখানে বাদ দিতে হবে। অনেক টিচাররাই সমাপনী মজুত পণ্যের কোনো আইটেম এখানে নিয়ে আসে না, ঠিক আছে। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় এবং প্রত্যক্ষ খরচ যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আরও যে আনুষঙ্গিক পরোক্ষ ব্যয় রয়েছে সেই ব্যয়গুলো যোগ করলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হবে। তাহলে চলো আমরা প্র্যাকটিস করি। এখানে কি দেওয়া আছে দেখো, ব্যয় কি কি রয়েছে। প্রথমে আমরা বিক্রয়টা নেট বিক্রয় করে ফেলবে। 1,45,000 থেকে আমরা 3,000 আন্তঃফেরত রয়েছে, এটা বাদ দিব। দেখো এটা কিভাবে করব। মুনাফা জাতীয় আয়সমূহ বিক্রয় 1,45,000 থেকে 3,000 বাদ দিলে 1,42,000। এরপরে আর কি আয় আছে দেখো,
আয় আছে প্রাপ্ত ভাড়া 13,000 টাকা, তারপরে হলো এখানে প্রাপ্ত বাট্টা 12,000 টাকা, লভ্যাংশ প্রাপ্তি 500 টাকা, এই কয়েকটাই রয়েছে। তাইলে প্রাপ্ত ভাড়া 12,000 টাকা, সরি প্রাপ্ত ভাড়া কত, প্রাপ্ত ভাড়া হলো 13,000 টাকা, আর এখানে কি আছে, প্রাপ্ত বাট্টা আছে 12,000 টাকা, এখানে তাইলে 12,000 টাকা বসাবো, লভ্যাংশ প্রাপ্তি 500 টাকা, দুইটা তিনটা চারটা যোগ করলে 1,67,500 টাকা। এটি হলো মুনাফা জাতীয় মোট আয়। এরপর মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করব। তো মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি করব, প্রারম্ভিক মজুত পণ্য, 25,000 টাকা, এর সাথে ক্রয়, নেট ক্রয় যোগ করব। তো ক্রয়ই আছে শুধু, এখানে ফেরত মেরত কিছু নাই, তাহলে 1,30,000 টাকা যোগ করব, যোগ করলে 1,55,000 টাকা হলো। এখান থেকে সমপনী মজুত পণ্য, স্যার ওই যে রেওয়া মিলে যে অন্তর্ভুক্ত হয়নি 22,000 টাকা সমপনী মজুত পণ্য, এটা কিন্তু এখানে আসবে। অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার সমপনী মজুত পণ্য তো রেওয়া মিলে অন্তর্ভুক্তই হয় না, আমি কেন এখানে দেব? দেখো এখানে তো তোমাকে রেওয়া মিল তৈরি করতে বলে নাই, এখানে বলেছে মুনাফা জাতীয় ব্যয় তৈরি করতে। আর মুনাফা জাতীয় ব্যয় তৈরি করতে হলে বিক্রিত পণ্যের সাথে অন্যান্য পরোক্ষ ব্যয় যেগুলো রয়েছে সেগুলো যোগ করতে হয়। আর বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করার জন্য প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নেট ক্রয় এবং প্রত্যক্ষ খরচ যোগ করে সমপনী মজুত পণ্য বাদ দিতে হয়। ঠিক আছে, এটা নিয়ম। ঠিক আছে, তাহলে 22,000 টাকা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় 1,33,000 টাকা বের হলো। এরপরে অন্যান্য ব্যয় আছে। অন্যান্য ব্যয় কী কী আছে দেখো, প্রশিক্ষণ ভাতা আছে 5,000 টাকা, রপ্তানি শুল্ক আছে 13,500 টাকা, এই দুইটা ব্যয় রয়েছে, এই দুইটা ব্যয় আমরা যোগ করে দেব। ঠিক আছে, যোগ করে দেয়, দেখো প্রশিক্ষণ ভাতা 5,000 টাকা, রপ্তানি শুল্ক কত আছে 13,500 টাকা, মোট যোগ করলে 1,51,500 টাকা মোট মুনাফা জাতীয় ব্যয়। তো এই ছিল 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা 4 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটি পেয়ে গেছো এবং বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন থাকে বা কোনো পরামর্শ থাকে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেটি রেসপন্স করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।